জামাত ইসলামী নামক আমরা যে রাজনৈতিক দলটি বর্তমানে দেখছি, এই দলটির জন্ম হয়েছিল আল মওদুদির হাত। আল মওদুদি ওয়াজ বর্ন অন 25th September 1903 in Aurangabad, then British India, and he was mainly educated at home by his father and later studied Islamic subjects, Arabics and journalism. So Maududi became a well-known Islamic scholar and writer and journalist in the 20th century. His ideology focused on establishing society based on Islamic principles and Sharia. He founded the organization Jamaat Islami in 1941 to promote his social and political ideas. ব্রিটিশ কলোনিয়াল যে অপারেশনের কারণে তখনকার মুসলিমদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা তাদের কালচার, তারা তাদের ধর্ম, তারা অনেক জায়গায় পিছায় পড়ে গেছে, তারা কোপ করতে পারেনি, ব্রিটিশদের সাথে সহমত পোষণ করেনি ধর্মীয় কারণে। এখান থেকে বেরোয় এসে একটা ইসলাম ভিত্তিক রাষ্ট্র সে প্রতিষ্ঠা করতে চেয়েছে। মূলত ছিল ব্রিটিশ কলোনিয়ালিজমকে কাউন্টার করার জন্য। লাহোর সহ কয়েকটি শহরে আহমেদিয়া বিরোধী দাঙ্গা এবং আন্দোলন হয়। সরকার তখন জরুরি অবস্থা এবং মার্শাল ল জারি করে এবং কিছু ধর্মভিত্তিক সংগঠনের কার্যক্রম সীমিত সাময়িকভাবে নিষিদ্ধ করে। জামায়াত ইসলামীও সে সময় চাপ এবং বিধিনিষেধের মুখে পড়ে এবং যদি এটা পরবর্তীতে আবার উঠে যায়। এবং এরপরে 1958 থেকে 1962 সালে জেলার আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দলই কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, সেখানে জামাত ইসলামীও ছিল। এবং 1962 সালে সংবিধানের পর ধীরে ধীরে দলীয় রাজনীতি আবার অনুমতি পায় এবং জামাত ইসলামী আস্তে আস্তে সুসংগঠিত হওয়ার চেষ্টা করে। জামাত 1953 সালে কেন নিষিদ্ধ হয়েছিল? জামাত 1953 সালে নিষিদ্ধ হয়েছিল একটি দাঙ্গা কাহিনী দেওয়ার কারণে। মানে এটা তখনকার সরকারের যে বক্তব্য সেটি এমন ছিল। সেই দাঙ্গাটি ছিল হচ্ছে পাকিস্তানের আহমেদিয়া ইস্যুকে কেন্দ্র করে এই দাঙ্গা হয়েছিল এবং এই দাঙ্গা অস্থিরতার পর মওদুদিকে গ্রেপ্তার করা হয় এবং একটি সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়। অভিযোগ ছিল যে তার লেখালেখি এবং বক্তব্য দাঙ্গা উস্কে দিয়েছে। এরপরে দেশ বিদেশে বুদ্ধিজীবী এবং ধর্মীয় মহলে ব্যাপক প্রতিবাদ হয় বা এর বিরুদ্ধে তারা সোচ্চার হওয়ার কারণে কিছু সময় জেল খাটার পর তিনি মুক্তি পান। অর্থাৎ ফাঁসির রায় ঘোষিত হয়েছিল কিন্তু বাস্তবে তাকে ফাঁসি দেওয়া হয়নি এবং এরপরে মুক্তি পাইছে। কিন্তু রায়টা হয়েছিল শুধু ভিন্ন মতের কারণে না বা ইসলামিক আদর্শের কারণে, বরং এই ইসলামিক আদর্শ দিয়ে আহমেদিয়া সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিল দাঙ্গার তৈরি করার মাধ্যমে। এখন এখানে আবার তাহলে আহমেদিয়া সম্প্রদায়ের বিষয়টা চলে আসে। আহমেদিয়া সম্প্রদায় ছিল, অনেকেই বলে সেটা হচ্ছে যে অনেক ইতিহাসবিদ মনে করেন যে আহমেদিয়া আন্দোলন 1889 থেকে 1908 এই যে মির্জা গোলাম আহমেদের সময়, এটা বিশেষ করে ব্রিটিশ কলোনিয়াল রুলারদের দ্বারা এটি তৈরি করা। তারা রাজনৈতিকভাবে সরাসরি ব্রিটিশ বিরোধী নয়, বরং ধর্মীয় এবং সামাজিক সংস্কারকে কেন্দ্র করে কাজ করে। আহমদিয়াদের একটি দিক যে ঔপনিবেশিক প্রসারিত পরিবেশের উপাদান, যার কারণে ব্রিটিশ প্রশাসন কিছুটা সুবিধা পেত। অর্থাৎ আহমেদিয়া ব্রিটিশদেরকে সমর্থন করত। মোটামুটিভাবে মুসলিমরা ব্রিটিশদেরকে শত্রু মনে করত এবং তারা মনে করত ব্রিটিশ এবং হিন্দুরা পরস্পর সহায়ক, আর ব্রিটিশদের সাথে ওঠা বসা করা মানে ধর্ম নষ্ট হয়ে যাবে বা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এটা ছিল তাদের মেন্টালিটি। যে ফ্যাকশনটা বা যে বিবাদ বা যে সংঘর্ষ আহমেদিয়া সম্প্রদায়ের সাথে, যে সেটারও একটা মূল কারণ হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে ছিল মওদুদির যে আইডিয়ালিজম বা মওদুদির যে রাজনৈতিক ন্যারেটিভ বা উদ্দেশ্য, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের কাউন্টার হিসেবে এটিকে তৈরি করা। তাহলে মওদুদি এবং জামায়াত ইসলামী অ্যান্টি কলোনিয়াল এবং ইসলামিক রাজনৈতিক আইডিওলজি তারা বিশ্বাস করত। অ্যান্ড মওদুদি সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থান তিনি তৈরি করার চেষ্টা করেন। তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক রাষ্ট্রের ধারণা দেন, ব্রিটিশদের বিরোধী ছিলেন এবং পরে পাকিস্তানের মুসলিম সমাজ ইসলাম ভিত্তিক রাজনৈতিক আন্দোলন শুরু করেন। অর্থাৎ মওদুদি একটি অ্যান্টি কলোনিয়াল রাজনৈতিক ইসলামিক আইডিওলজি স্থাপন করার চেষ্টা করেন। একদম ভিন্ন দিক থেকে কাজ করে আহমেদিয়াদের তুলনায়। আহমেদিয়ারা ছিল ঠিক উল্টা, তারা বরং ব্রিটিশদের পক্ষে ইসলামের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছে, আর ঠিক তার উল্টা পাশে ছিল হচ্ছে মওদুদির জামাত ইসলামী। কাজে এই যাদের বর্তমানে আমরা বিভেদ যেটা দেখি, বিভেদটা কিন্তু শুধু ইসলামকে নির্ভর করে না। অর্থাৎ তারা ইসলাম নিয়ে কি বয়ান করে আহমেদিরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। তারা আবার একই সাথে বিশ্বাস করে তাদের এই নেতা একটা নবীর মতো। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু এই মূল কথার পিছনে ছিল রাজনৈতিক শক্তি, ক্ষমতার ভারসাম্যহীনতা এবং একদল ব্রিটিশের পক্ষে, আরেক দল অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট। এটাও ছিল আরেকটা কারণ এবং সেটা এখনো পর্যন্ত কনফ্লিক্ট আছে। সুতরাং মওদুদি ও জামাত ইসলামী রাজনৈতিকভাবে সক্রিয় রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী করতে চায়, যা কখনো কখনো আহমেদিয়াদের মতো নন পলিটিক্যাল গোষ্ঠীর সঙ্গে
ভিন্ন স্বার্থে সংঘাতের সৃষ্টি করতে পারে। সংক্ষেপে একটা ইডিওলজিক্যাল এবং রাজনৈতিক লুকানো দ্বন্দ্ব, যেখানে বাহ্যিক ফোকাস ধর্ম হলেও ভিতরে রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার লড়াই কাজ করেছে। এবং আহমেদিয়া ব্রিটিশ যুগের কিছুটা যে ব্রিটিশ উপনিবেশিক প্রেক্ষাপটে তারা কিছুটা উপর রাজনৈতিক অবস্থানে ছিল এবং সমাজে অনেক ক্ষেত্রে সীমিত বা বিচ্ছিন্ন অবস্থান পেয়েছে। তাদের যে কলেমা, নামাজ এবং ইসলামিক চর্চা মূলধারার মুসলিমদের সাথে মিল রয়েছে, কিন্তু নবুয়তের ব্যাখ্যা তাদের বিশেষ পরিচয় তৈরি করেছে। তারা যে নবুয়তের আরেকটা ব্যাখ্যা দিছে। এখানে মূল বিষয়টা হচ্ছে তারা মোহাম্মদকে নবী মানছে, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা মানছে, কিন্তু একই সাথে আবার বলছে যে নবী মোহাম্মদের যে ইসলাম সেটার আরেকটা এক্সপ্লানেশনের জন্য তাদের নেতা এসেছে এবং তাকে তারা অনেকটা নবীর মতো বলতেছে, যদিও কলেমা তারা পাল্টায়নি। আল্লাহ মওদুদী এবং জামায়াত ইসলামী ছিলেন সক্রিয় রাজনৈতিক ইসলামী আন্দোলনের পক্ষে। তারা ইসলামিক রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, যা স্পষ্টভাবে অ্যান্টি কলোনিয়াল একটি রাজনৈতিক ধারা, এবং এই রাজনৈতিক সক্রিয়তার কারণেই তারা মূলধারার ইসলামিক রাজনীতি এবং বিভিন্ন মতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। বর্তমান জামাত শুধু সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বকে তারা অস্বীকার করছে তা না, এটা অস্বীকারের মাধ্যমে তারা নারীদেরকে সকল জায়গায় বাইরে তারা রাখতে চান। ইভেন বাংলাদেশের যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, নারী মাদ্রাসা, আমরা যেটাগুলো দেখতে পাই সেখানে দেখা যাবে যে নর্মাল একটি গার্লস কলেজ বা গার্লস স্কুলে এভারেজে যতগুলো নারী শিক্ষক আছে, আপনি যদি মাদ্রাসাগুলোতে যান, মহিলা মাদ্রাসাগুলো, সেখানে দেখবেন তার অর্ধেকও পার্সেন্টেজ অনুযায়ী তার অর্ধেকও নারী শিক্ষক সেখানে নাই। অর্থাৎ নারীদের মাদ্রাসাকে পুরুষ দ্বারা পরিচালিত করে পুরুষ শিক্ষক দিয়ে চালালে তাতে কিন্তু জামাতের কোনো সমস্যা হয় না। এদেরকে তো নারীদের জন্য বলা হয় যে এরা নারীদের হয়ে কাজ করে, কিন্তু সেই নারীদের নাম কোথায়, সেই নারীদের প্রতিষ্ঠা কোথায়, সেই নারীদের নেতৃত্ব সংসদে কোথায়? নারীদের নেতৃত্ব মানে ওমেন্স উইংসও হলেও সেই ওমেন্স উইংস তো মূল ধারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, সেটা কি তারা পালন করেছে? করেনি। তাদের নাম আমরা জানি না, কিন্তু পদের ক্ষেত্রে কিন্তু জামাত সর্বোচ্চ আমির বাদে সবগুলোতে নারী পদ তারা রেখেছে। কিন্তু বাস্তবে আপনি যদি সার্চ দেন, আপনি যদি দেখতে যান যে বাংলাদেশের 3টি জেলায় জামাতের আমিরকে আপনি সার্চ দিয়ে পাবেন পুরুষদের নাম, কিন্তু কোনো নারীর নাম আপনি পাবেন না। এখন কেন আপনি পাবেন না, কেন পাচ্ছেন না, কেন জামাত নারীদের পাচ্ছেন না? একটা কারণ হচ্ছে নারীরা নাই, আরেকটা কারণ হচ্ছে জামাত নারীদের নামটাকেও প্রকাশ করতে চায় না। কিন্তু প্রত্যেকটা নারীর একটা ইন্ডিভিজুয়ালিটি ছিল, চারিত্রিক বৈশিষ্ট্যতেই কিন্তু ইতিহাস তাদেরকে মূল্যায়িত করে। হ্যাঁ, নবীর সম্পর্কিত হওয়ার কারণেই তারা সামনে এসছে, কিন্তু তাদের যে নিজেদের কোনো সে নাই তা না। কিন্তু জামাত কিন্তু সেটাকে বিশ্বাস করে না। শুধু জামাত না, ইসলামিক কোনো দলই বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে মেয়ে নারীদেরকে শুধু পর্দার মধ্যে না, ঘরের মধ্যে রাখতে হবে এবং তাদের নামটা পর্যন্ত সামনে আসবে না। সমাজ ব্যবস্থা সেখানে তাদেরকে কোনো অবদানই হয়তো রাখতে দেওয়া হয় না। অর্থাৎ কোনো জামাত ইসলামিস্টের বউ কোথাও যে কোনো সমাজসেবা করবে, নিজ মহিমায় করবে তা না। তারা শুধু স্বামী অথবা স্বামীর দলের যে পুরুষরা আছে সেই পুরুষদের দেখভাল করার জন্য তাদেরকে দলে অংশগ্রহণ করানো হয়েছে। অর্থাৎ রুট লেভেলে কর্মীদের কাজটা হচ্ছে এই জামাতের সকল নেতাদেরকে ক্ষমতায় পাঠানো, তাদের হয়ে দিন দরবার করা। মুখে যেটা বলে যে নারীদের জন্য তারা কাজ করছে, আসলে নারীদের জন্য কাজ করে, নারীদেরকে তারা সংগঠিত করে। নারীদেরকে সংগঠিত করে কিসের জন্য? এই জামাতের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য। এই সাংগঠনিক শক্তি দিয়ে জামাত নারীদের কি সুযোগ দিবে না? জামাত তার রাজনীতি করবে, ইসলামকে সামনে নিয়ে আসবে এবং ভবিষ্যতে হয়তো জামাত আজও কালো ক্ষমতায় আসবে। তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধু নারীদের না, পুরো সমাজ ব্যবস্থাটাই তখন ইসলামিক বয়ান হবে এবং সেই বয়ান আবার কুরআনিক যে এক্সপ্লানেশন সেটা জামাতই দিবে। জামাত তখন নতুন করে আরেকটা ইসলামিক বয়ান তৈরি করবে, জাস্ট লাইক ইরানস সুপ্রিম লিডার ইমাম খোমেনি যে 79 সালে যে বিপ্লবটা করলো, রিভলিউশন, তারপরে যেভাবে তারা দেশ চালায়, ঠিক একই একটা পদ্ধতি তারা অবলম্বন করবে। জুলাই আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন। তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুনর্গঠনের ফলে হুমকির মুখে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাগুলো। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতের তুলনাও করেন তিনি। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে 27 বছর বয়সী এই ছাত্রনেতা তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামীর নির্বাচনী জোট জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন।
সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচনে লড়ছেন না, কারণ এটি সঠিক সময় নয়। আর এনসিপি জামায়াত জোট, এই জোটের কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি। এছাড়া জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের পরিপূরক সত্তা, সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। তাদের বর্তমান অবস্থায় চান না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন পুরনো রাজনৈতিক ব্যবস্থার সাথে জোট করতে পারেন না। জামায়াতের সাথে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার উত্তর নিজের কাছেই নেই, কারণ বাংলাদেশের অনেক বিষয়ে তাদের কোনো স্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই। অন্যদিকে এনসিপির সুযোগ ছিল জুলাইয়ের সব তরুণ শক্তিকে একত্রিত করে একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা এবং মানুষের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে আবেদন জানানো। বিএনপি জামায়াত বনাম জুলাই যোদ্ধারা, কিন্তু সেটি হয়নি। এখনো যে কথাগুলো বলছেন সেখানে আপনারা নিজেরাই কোনো সুচিন্তিত একটি সিদ্ধান্তের কথা বলছেন না, বরং আপনারা আপনাদের পাতে ঝোল ঢালার জন্য যা কিছু করা দরকার সেই কাজগুলি আপনারা করার চেষ্টা করছেন। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা, সেটাও কিন্তু ওই ইন্টারভিউতেও বেরিয়ে আসেনি। কারণ জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমির খুব সুস্পষ্টভাবে বলেছেন। হয়তো সংসদ সদস্য হতে পারবেন, সবকিছু হতে পারবেন, কিন্তু প্রধান পদে যেতে পারবে না। মানে এটা একেবারে রীতিমতো একটা ইসলামিক জোটে রূপ নিছে। তো ঠিক আছে, নিক, অসুবিধা নেই, কিন্তু যে কাঠামোতে নির্বাচন হচ্ছে এটা তো গণতান্ত্রিক কাঠামো। তো গণতান্ত্রিক কাঠামোতে রাজনৈতিক দলগুলোর যদি গণতান্ত্রিক চরিত্র না থাকে, তাহলে এই কাঠামোতে ধর্মীয় রাজনৈতিক দলগুলো কিভাবে নির্বাচন করে? আমার প্রশ্ন, একটা মৌলিক প্রশ্ন। কারণ আপনি গণতান্ত্রিক কাঠামো যদি মেনে নেন, তাহলে নারী পুরুষের অধিকার সমান। অধিকার যদি সমান হয়, তাহলে যেই নারী পুরুষ রাজনীতি করছে, সংগঠন করছে, তাই না? আমি তো দেখছি তো নারীদের স্লোগান শাহবাগের এখানে যেসব উচ্চারণ করতেছে, আমি এগুলো আর বলি না, এগুলো মানে কোনো শিক্ষা দীক্ষা আছে কিনা সন্দেহ আছে। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে অশালীন ভাষায়। ওই যে আম্বার, ওই যে রাক্ষুর জিএস দেখেন, তার স্লোগানের সাথে তাল মিলায় ওই বোরকা হিজাব পরা মেয়েরাও লাফাইতেছে, কি সব মানে উচ্চারণ করতেছে, আমি করতে পারলাম না, সরি। তো যাই হোক, এখন কথা হলো যে শফিকুর রহমান যেটা আল জাজিরাকে বলছেন, ব্যাখ্যা দিছে যে এবার নির্বাচনে তার দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, তবে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এক বছর প্রস্তুতি নিচ্ছে। তার মানে কোন অবস্থানে আছে যে নারীদের ব্যবহার করতেছে? গোলাম মাওলা রনি দেখলাম বলতেছে যে 1 কোটি জামাত ইসলামীর 50 লক্ষ বউ নাকি এখন মাঠে ময়দানে। এটা তো গেল নারীদের একটি প্রসঙ্গ, কিন্তু মূলত ইসলামিক স্টেট যে লাইনের উপর ভিত্তি করে একটি ইসলামিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেই লাইনটি কি? সেটি হচ্ছে সভারেন্টি অব অলমাইটি Allah. An Islamic state is ideally governed by Sharia law, which is considered divinely ordained and unchangeable. In contrast, democracy is based on popular sovereignty, where laws are created by elected representatives and can be changed according to majority opinion. Can be changed, can be repealed, বহু কিছু হতে পারে, and this creates a fundamental tensions because in Islam's ultimate authority lies with Allah and the Quran, not with human majorities. Therefore, democratic decisions may sometimes contradict Sharia principles, leading to the conflict between divine law and popular will. যদি জামাত করে, ভাইয়ের চেয়ে বোন যদি মেধাবী হয়, সেও যদি জামাত করে, তাহলে ভাই আমির হইতে পারবে, ভাই এমপি হইতে পারবে, ভাই সে মন্ত্রী হইতে পারবে, আর তার বোন যোগ্যতা থাকা সত্ত্বেও এবং একই রাজনীতি করা সত্ত্বেও সে এমপি হইতে পারবে না, জামাতের আমির হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা কি বৈষম্য না? এটা কি নারীর অধিকার বলে? বাংলাদেশে বহুকাল নারী দলীয় প্রধান ছিল, প্রধানমন্ত্রীও ছিল। 2001 সাল থেকে 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন মতিউর রহমান নিজামী প্রয়াত এবং আলী হাসান মুজাহিদ, ঠিক না? তাহলে তখন এই না কেন বা উঠানো কি উচিত কিনা? আমি মনে করি না, সেটা সঠিক ছিল। কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে, বলছেন যে এটা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যা তিনি বলেন, আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায়
সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারেন না, শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন এটি সম্ভব নয়। ভাই, অবশ্যই সম্ভব। তাহলে জসিন্তা সম্ভবত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি কিভাবে পারলেন? তিনি যদি সন্তান সম্ভব হয় বা তখন বাচ্চার দেন এরকম পর্যায়ে, সাধারণত আমরা দেখি যখন কেউ প্রধানমন্ত্রী হন তখন একটা নির্দিষ্ট বয়সে হন, তার আগেই তার হয়তো সন্তান হয়। আচ্ছা, বুঝলাম সেই ইয়াং বয়সে হয়েছে, তার বিয়ে হয়েছে, তার সন্তান সম্ভব হয়েছে, ঠিক আছে, 6 মাস দায়িত্ব পালন করবেন। যে উপপ্রধানমন্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী, তিনি করবেন। আপনি একটা নারী সন্তান জন্ম দেয়, এটা তার অপরাধ? এটা তো গর্ব, এটা তো রাষ্ট্র তাকে যে একেবারে জাতির একটা যোগ্য সন্তান, আপনি একটা সন্তানের মা হতে যাচ্ছেন, আপনি 6 মাস পর আবার দায়িত্ব পালন করবেন। অজুহাত, মূল কথা হচ্ছে যে তারা ইসলামিক দোহাই দিয়ে এক ধরনের ডমিনেন্স তৈরি করতে চায়, এক ধরনের রিপ্রেশন। এটার মধ্যে একটা অংশ হচ্ছে নারী, যেটা খুব স্পষ্ট। এখন বিভিন্ন অজুহাত তাদের তৈরি করতে হচ্ছে, কারণ তারা একটা ডেমোক্রেটিক আকাঙ্ক্ষার সমাজ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রিত একটা ইসলামিক স্টেটে রূপান্তর করতে চায়। এবং বাস্তবে যেটা দেখা যায় যে ইসলামিক স্টেটগুলোতে যেটা হচ্ছে ইন প্র্যাকটিস কি হয় আসলে, ইন প্র্যাকটিস an Islamic state often limits full democratic freedoms to ensure laws align with religious doctrines, and elements like freedom of expressions, women's rights, or secular policies or fundamental rights may be restricted if seen as violating Sharia. While some attempt to hybrid systems, true coexistence is difficult because human consensus cannot override divine command. এখন প্রশ্নটা হচ্ছে এই ডিভাইন কমান্ডটার কে ঠিক করে? কোরআনে কিছু কিছু জায়গায় অনেক কথা আছে, তার ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকম হতে পারে। সেটাকে যদি আমরা হাদিস দিয়ে ইন্টারপ্রেট করি এবং সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে যাই, তাহলে যে দল ক্ষমতায় থাকবে, ইসলামিক যে আইডিওলজির দল, সেই দল তার সুবিধা মতো ইসলামের বয়ান ঠিক করবে, ইসলামের ন্যারেটিভ ঠিক করবে, করে রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই কারণে রিলিজিয়াস ইন্টারপ্রিটেশন আসে সৌদি যে কিংডম, সেখান থেকে। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা দুইটা জিনিস হাতে রেখেছে, একটা হচ্ছে রিলিজিয়াস ন্যারেটিভস, সে ঠিক করবে কোনটা রাইট কোনটা রং। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। অনেকটা হাসিনার সাথে মিল আছে। হাসিনা যেহেতু ধর্ম ব্যবহার করেনি, সেহেতু সে ধর্মটাকে বাদ দিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা অজুহাত দিয়ে অনেক কিছু বাংলাদেশে করা হয়েছে হাসিনার আমলে বা স্বাধীনতা উত্তর বাংলাদেশে। একইভাবে ধর্মীয় যে কোনো আইডিওলজির দল ক্ষমতায় গেলে তারা রিলিজিয়াস বয়ানকে ব্যবহার করে এবং সেই বয়ানটা তখন আর ধর্ম থাকে না। ইসলাম নারীদের কতটুকু সুবিধা দিচ্ছে এবং স্বয়ং ইসলামে অন্যান্য ধর্মের প্রতি কতটুকু সহানুভূতিশীল, সেটা নিয়ে আলোচনা থাকতেই পারে, সমালোচনা থাকতে পারে, ডিবেট থাকতে পারে। কিন্তু ইসলামিক যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, সেটি মূল ইসলাম থেকেও দূরে সরে যায়। এটা সরে যাবে, কারণ আপনি ইসলামের নামে করছেন। শেখ হাসিনা করেছিল তার বাবার নামে, শেখ হাসিনা করেছিল মুক্তিযুদ্ধের নামে, আর ইসলামিক একটা দল করে আল্লাহর নামে। কিন্তু মূল জায়গায় যে তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সবই তারা মালিক হয়। এই কারণে সৌদি কিংডমের এত টাকা। এই কারণেই বর্তমান ইরানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আইআরজিসি স্যাংশন আমেরিকা দিয়েছে, কিন্তু আইআরজিসির কিন্তু অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা বন্ধ হয়নি, কারণ তারা এই কালোবাজারির মাধ্যমে পুরো ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। তা এই হচ্ছে মূল গল্পটা। এখন কথাটা হচ্ছে যে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় তারা ইসলামিক ভাবধারার একটা দল হতে পারে, জনগণের কাছে ভোট যেতে পারে, কিন্তু তারা যেটা করছে এখন সেটা হচ্ছে লুকোচুরি আশ্রয় নিচ্ছে। তারা দে আর হাইডিং দেয়ার মেইন এজেন্ডা, তথাকথিত ডেমোক্রেটিক পলিসি বা ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে তারা নিজেদেরকে লুকিয়ে কথার মারপ্যাচ দিয়ে, কথার চাতুরি দিয়ে তারা ক্ষমতাটাকে পেতে চাচ্ছে। এবং যেহেতু এখন বিএনপির দুরবস্থা, তাদের অনৈতিক অরাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগ বলে কিছু নাই, তার মানে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এই মুহূর্তে অলমোস্ট নাই হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ভ্যাকুয়ামটা নেওয়ার জন্য জামাত তার সর্বোচ্চ প্রচেষ্টা সে অব্যাহত রেখেছে। এই প্রচেষ্টার মধ্যে পদ্মার অন্তরালে এখানে সুপ্ত গুপ্ত অথবা ডিপ স্টেট এজেন্ট কতজন আছে,
কতজন তারা ভিন্ন ভিন্ন সংস্থার মধ্যে থেকে কতজন বেনামে কাজ করে, কতজন ন্যারেটিভ তৈরি করে, কতজন বিএনপির যে পচনশীলতা সেই পচনশীলতাকে ব্যবহার করে তাদেরকে আরো একটু পচিয়ে বা তাদের এই পচনশীল অবস্থায় যে গন্ধটি ছড়াচ্ছে সেই গন্ধটিকে আরেকটু ছড়ানোর ব্যবস্থা করে দেওয়ার কর্মকাণ্ড তারা করছে, সেটার হিসাব আমরা বলতে পারবো। কিন্তু তারপরেও বলছি যে একজন মানুষ যে কোনো কিছুর একটা ফলো করতে পারে, যে কোনো কিছু সে চাইতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা, এবং জনগণ সেটাকে ঠিক করবে, কিন্তু ধোঁকা দেওয়ার মাধ্যমে না। আমি ফান্ডামেন্টাল একটা দল বানাবো ইসলামের নামে, এটিকে আমি লুকিয়ে যাব ক্ষমতায়, এটি হচ্ছে জামাতের চারিত্রিক দুর্বলতা।